আমাদের এই উদ্বোধনের দিনে মঞ্চ আলো করে যাদেরকে আমরা পেয়েছি তাদের আমাদের মাঝে বরণ করে নেওয়ার পালা। যদিও তারা দীর্ঘদিন ধরে ছন্দে ছন্দে হানি শহরের সাথে যুক্ত এবং তাদের আশীর্বাদের হাত কখনো আমাদের ছন্দে ছন্দের মাথা থেকে কখনো কোনোদিন কোনো সময়ের জন্য সরে। আজ আবারও তাদেরকে পেয়ে, আমাদের প্রিয় মানুষজনকে পেয়ে বড় আনন্দ হচ্ছে। নতুন বছর সবে আজকে 2 জানুয়ারি, আজকে এত আনন্দ পেলাম ছন্দে ছন্দের এই অনুষ্ঠানে এসে, এবং এদের এত সুন্দর অর্গানাইজ করা ব্যাপারটি শুনে দেখে এত আনন্দ পেলাম যে সে আমি বোঝাতে পারবো না। এবং তার সাথে সাথে আমার ভগবানের কাছে অনেক প্রার্থনা যে এরা অনেক দূর এগিয়ে যায়, এবং এখানে যারা এসেছিলেন বাইরের থেকে, যারা অতিথিও যারা এসেছিলেন, তাদের প্রতি আমার অসংখ্য শ্রদ্ধা ভালোবাসা যে তারা এই অনুষ্ঠানে এইভাবে এসে সকলকে আনন্দ দিচ্ছেন। তো ভগবানের কাছে সেজন্য অকুণ্ঠ আমার কি বলবো চাহিদার শেষ নেই যে এদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে চলুন এবং সর্বাঙ্গীন উন্নতি। প্রথমেই জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক। 2023 যে ভালোগুলো সেগুলো সাথে নেব, এবং যেগুলো আমাদের জীবনে যে দুর্ঘটনা, যে নেগেটিভ এনার্জি, সেগুলো বাদ দিয়ে ভালোগুলোকে নিয়ে 2004 একটা সুন্দর সকাল তৈরি করব। মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দ, গুণীজনকে আমার শ্রদ্ধা প্রণাম। ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল টুনকেল্টো 2024 এর যে 3 দিন ব্যাপী ডান্স ফেস্টিভ্যালের আজকে প্রথম দিন, এবং এর যে কর্ণধার প্রধান সবিতা ভট্টাচার্য, আমার অত্যন্ত আদরের কাছে, আমার বাঁদিকে হৃদয় বসানো আমার কন্যা সহ, আমি তাকে আদর করে দুবাই রাখি। নতুন বছরে বিভিন্ন হিংসে, রাগ, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পরের হাত ধরে ভারতীয় সংস্কৃতিকে বাঁচানো দরকার। কেননা প্রত্যেক দেশেরই সংস্কৃতির ওপর নির্ভর করে সেই দেশের ঐতিহ্য। তাই সংস্কৃতিকে বিলুপ্ত পথে যেতে দিলে চলবে না, তাকে সুন্দরভাবে রক্ষা করতে হবে। সবাই খুব ভালো থাকুন, পাশের মানুষদের ভালো রাখুন। নমস্কার। ছন্দে ছন্দে আজকের এই নৃত্য উৎসবের উদ্বোধনী পর্বে মিলনায়তনে উপস্থিত সভাপতি সুধীমণ্ডলী, মঞ্চ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আমি অভিনন্দন জানাই বিশেষ করে ছন্দে ছন্দে সকল সংগঠনকে, বিশেষ করে যাদের সাথে ব্যক্তিগতভাবে আমার যোগাযোগটা অনেক বেশি, সমিতা ভট্টাচার্য এবং তার জীবনসঙ্গী সুমন্ত্রণা, তাদের মাধ্যমেই মূলত ছন্দে ছন্দের সাথে আমার যোগাযোগ। আমি এর আগে কলকাতায় ICR এ তাদের একটি উৎসবে এসেছিলাম, এবং আমাদের আমন্ত্রণে বাংলাদেশে তারা একাধিকবার সেখানে নিয়েছিল। তো তাদের সামগ্রিক পারফরমেন্স প্রশংসিত আমাদের ওখানে, যার কারণে এবার তাদের আমন্ত্রণে আমি গিয়ে
সঙ্গীত এবং নৃত্য দলের সাথে যুক্ত বর্ণী শিক্ষা বাংলাদেশের নিজের ঢোল মাঝে মাঝে নিজেকেই পিটাতে হয়। বাংলাদেশের প্রথম সারির একটি সংগঠন, তারা এসছে আগামীকাল, তাদের পারফরমেন্স রয়েছে এই মঞ্চে। সেই সুবাদে আমারও আশা, আমরা সংস্কৃতির একটি সার্বজনীন, তার কোনো দেশ নাই, কাল নাই, সীমারেখা নেই। সুতরাং সংস্কৃতির আবেদন সর্বত্র। আমি আজকে এখানে এসে খুবই আনন্দিত ছন্দের এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে থাকতে পেরে। কথা বলাবো না, আমি যদিও এই নৈহাট দিয়ে প্রথম এলাম, নতুন জায়গায় সব কিছু দেখবার একটা আকাঙ্ক্ষা পরিব্রাজকের মতো আমারও আছে। তো আজকে কালকে দুদিন যতদূর পারি নৈহাটিকে আবিষ্কার করবার চেষ্টা করব, চোখ জুড়ে দেখবার চেষ্টা করব এবং আপনাদের অনুষ্ঠান উপভোগের মধ্যে দিয়ে নিজেকে সমৃদ্ধ করবার চেষ্টা করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। ছন্দে ছন্দে সাথে যবে থেকে আমি যুক্ত, ওর গ্রোথটাকে আমি দেখতে পাচ্ছি যে এখন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল যেটা, সেটা ওই পূর্ণরূপে আসতে আরম্ভ হয়েছে। এই বছর আমাদের এই ফেস্টিভ্যাল 6 ফেস্টিভ্যালেতে শ্রীলঙ্কা, বাংলাদেশ, কানাডা আর এইখান থেকে সবাই আছে, পার্টি ওয়েস্ট বেঙ্গলের আছে, তাছাড়া বিভিন্ন ভারতবর্ষের অনেক জায়গা থেকেই আসছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আজকেতে আমাদের ইনগ্রেশনটা হলো, আমার মনে হয় যে আমরা ক্লোজিংটা দিল্লিতে গিয়ে করবো এই ফেস্টিভ্যালে। এইটাই এখন আমাদের প্ল্যান হচ্ছে। বেশি কিছু আপনার সময় না রেখে সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। কিন্তু আজ আমার সামনে গুরুকে পেয়েছি, এটা সত্যি খুব আনন্দের। প্রতি বছরই পাই, এই আশীর্বাদটা নিয়েই আমি অনুষ্ঠানটা শুরু করতে চাই।
আমরা আমাদের নৃত্য পরিবেশন করতে পেরে ধন্য। আমার অনেক ভালোবাসা, অনেক প্রার্থনা ছন্দে ছন্দের জন্য। এই ছন্দে ছন্দে পায়ে পায়ে আরো অনেক দূর এগিয়ে যাক এবং তার এই সুন্দর ছন্দ আমাদের এই সমাজে আরো সবাইকে ছন্দিত করে তুলুক। सुंदर रूपने
मूषिक वाहन चंद्रशेखर Very good evening to everyone. Thank you all of you, and of course I would like to thank to Sumita Di for everything to make this happen. Thank you very much. Thank you very much.
শিল্পীর গভীর আবেগ অথবা শিল্পকে মাধ্যম করে উপার্জন। তার কারণ হলো যে যারা শিল্প চর্চা করেন শুধুমাত্র শিল্প চর্চা দিয়ে তো জীবন ধারণ করা সম্ভব নয়। তাকে যদি আমরা পেশা করতে পারি এবং সেখান থেকে যদি অর্থ উপার্জন করতে না পারি তাহলে জীবন নির্ধারণ করাটা খুব কঠিন। এবং আজকের দিনের এটা একটা বড় ক্রাইসিস যে যারা অভিভাবক অভিভাবিকারা রয়েছেন তাদের কাছে সব থেকে বড় ক্রাইসিস যে তাদের ছেলেমেয়েরা নাচ করবে কি গান করবে, ছবি আঁকবে কি অভিনয় করবে, এটাকে নিয়ে ভবিষ্যতে কতটা কি করতে পারবে এবং তাতে করে তাদের একটা সুন্দর জীবন তৈরি হবে। শুধু সুন্দর জীবন মানে অর্থনৈতিকভাবে অবশ্যই সুন্দর হতে হবে, সেটা গার্জেনদের একটা বড় চাহিদা। এবং চাহিদা বললে ভুল হবে, এটা খুব সত্যি কথা। জীবন চালাতে গেলে তো অর্থের প্রয়োজন হয়। তো সেই জায়গাটাকে আলোকপাত করার জন্য আমাদের মধ্যে বিশিষ্ট অতিথিরা রয়েছেন, তারা তাদের সুচিন্তিত বক্তব্য রাখবেন। আমি কত টাকা রোজগার করতে চাই সেটা আমার ব্যাপার। সো নাথিং ক্যান বি ইনাফ। তখনই কিন্তু এই ডিভিয়েশনগুলো তৈরি হয়ে যায় যে আমি নাচ করছি, নাচ করতে করতে আমি অন্য কোথাও গিয়ে হয়তো একটা কাজ করতে হচ্ছে, বিকজ দ্য ইনকাম বিং জেনারেটেড বাই মাই পারফরমেন্স ইজ পারহ্যাপস নট ইনাফ। এই ইনাফটা কিন্তু আমরা কেউ ডিফাইন করতে পারবো না। তার মানে এখানে এই ব্রেকডাউনটার জন্য আমি মনে করি যে শিল্প চর্চা না উপার্জন, এই দুটোর মধ্যে যেমন সমন্বয় প্রয়োজন, সেই সঙ্গে দুটো আলাদা আলাদা হতে হয় না। এবং 3 নম্বর, এই সমন্বয়ের ব্যালেন্সটা কি সেটাকেও আমাকে নির্ধারিত করতে হবে যে আমি আমার নাচটা কোথায় প্রেজেন্ট করতে চাই, কোথায় পারফর্ম করতে চাই, তার জন্য আমি কত টাকা নিতে পারি, কত উপার্জন করতে পারি, এবং আমার উপার্জনের বা আমার চাহিদা কোথায় আমি দাড়ি টানতে পারি, সেই দাড়ি টানায় আমার আফসোস থাকবে না। কারণ সেই আফসোস করতে গিয়ে দাড়িটা না টেনে আমি যখন আরো অনেক কিছু করব, আমি একটা কথা বলতে পারি, আমার আসল শিল্প চর্চাটা কিন্তু থমকে যাবে, ডাইলুটেড হয়ে যাবে। তখন ওটা শিল্প থাকবে না। আর তখন শিল্প না থাকলে তখন পরবর্তী সময় গিয়ে কিন্তু মনে হবে যে আমি
শিল্প চর্চার নামে যা করলাম আমি কিন্তু সেটা করতে পারলাম না, এবং সেটা আমি যেটা ফিরে পাচ্ছি আজ থেকে 5 বছর 6 বছর 7 বছর পরে, যে আমি শিল্প থেকে বাইরে বেরিয়ে আমাকে অন্য কিছু করতে হচ্ছে, কারণ আমার শিল্পে সেই কোহেসিভনেসটা নেই। কোহেসিভনেস মানে সেই সেই ইভলভ আমি হতে পারিনি, কারণ যেহেতু আমি অনেকগুলো করার চেষ্টা করেছি, আমি ইনডেপথ যেহেতু আমি ঢুকতে পারিনি, আমার একটা সিরিয়াস কোহেসিভনেস তৈরি হয়নি বলে আমি ওটাকে একটা ব্র্যান্ডিং এর জায়গায় নিয়ে যেতে পারছি না। অ্যান্ড ব্র্যান্ডিং ইন দ্য সেন্স ট্রু ব্র্যান্ডিং অফ আর্টস which is perhaps also content in social media, but all content in social media will not become art. তো সেই ডিফারেন্সটাকেও আই থিঙ্ক বোঝার একটা মনন, একটা অ্যাটিটিউড, একটা শিক্ষা তৈরি করতে হবে, এবং সেটার দায়িত্বে কিন্তু একদিকে যেমন ডান্স টিচার বা যেখানে সে শিখছে শিল্পচর্চা তার যে গাইড বা টিচার বা গুরু, অন্যদিকে কিন্তু পরিবার। যে জায়গাটায় এসে আমরা আটকে যাই সেইটা হচ্ছে যে কথাটা বারবার ঘুরে আসছে যে আমরা উপার্জন করব কী করে। এবার উপার্জনের কথা বলার আগে আমাকে সময়টা ধরিয়ে দিন। উপার্জনের কথা বলার আগে যেটা বলার দরকার যে একজন শিল্পী তার সক্ষমতাটা কিভাবে অর্জন করে। আপনারা যারা নাচ করেন তারা নির্দিষ্ট সময় নাচ করেন ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু আছে, কিন্তু কখনো কখনো দেখা যায় এর মধ্যে একজন সে শুধু ওই নাচের সময়টুকু না, সে যতটুকু সময় পায় সে তার নাচের মধ্যে সে নাচের চর্চাটা করে। দেখা যায় আর যে 4-5 জন 10-20 জন একসঙ্গে কাজ করতে শুরু করছিলেন, ওই মেয়েটি বা ওই ছেলেটি আস্তে আস্তে নিজের চেষ্টায় এগিয়ে যাচ্ছে। এইটা একেবারে সমস্ত সংগঠন হোক, একক হোক, সেইটা একেবারে ধ্রুব সত্য, সে এগোবেই। আর তার একটা মন পড়ে থাকে যে আমার কাজ, মূল কাজটা কিন্তু আমার ওইটা, বাকি সব করছি আমার বেঁচে থাকার জন্য। আর এইটা হচ্ছে আমি যে বেঁচে আছি এইটা পৃথিবীকে জানান দেবার জন্য যে আমার ধ্বজাটা, সেটা হচ্ছে আমার শিল্প, আমি যা করি। একটা জিনিস হয়েছে, একবার ওইরকম যা ক্লথ বলে একজন, উনি আর পিটার বুক কাজ করাচ্ছেন, সবাইকে বলছেন এই করো সেই করো ইত্যাদি। মল্লিকা সারাভাইকে বলেছেন আচ্ছা মল্লিকা তোমার হাতটা তোলো তো। মল্লিকা এমনভাবে হাতটা তুলেছেন, সেই তোলাটা একটা অসামান্য। আমাকে হাত তুলতে বললে হ্যাঁ স্যার বলো হাত তুল, কিন্তু উনি তো মল্লিকা সারাভাই। এই যে এবার মল্লিকা সারাভাইকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি সুন্দর হাতটা তুলে নিয়েছে, তাই নাকি, এইটা একেবারে মজ্জাগত হয়ে গেছে। সেইটা হয়েছে কিন্তু প্রতিনিয়ত একটা চর্চার ভেতর দিয়ে, এবং এই চর্চাটা আমরা যদি করতে পারি তাহলে একটা জায়গায় পৌঁছবো যেখানে মানুষজন আমাকে দেখতে আসবে। কিন্তু প্রশ্নটা যেটা হয় সেটা হলো যে এই ইচ্ছেটা থাকা সত্ত্বেও আমাদের সমাজের হাজার হাজার শিল্পী একেবারে হারিয়ে যায়। যাদের কথা আমরা বলছি, সৌমেন যাদের কথা বললেন, যে ধরুন আইটি সেক্টরে কাজ করেন বা যারা ওই রিল করেন, এই করেন ইত্যাদি সব আছে, কিন্তু যে শিল্পী স্বাভাবিকভাবে তার আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছে, আমরা এই গ্রিন রুমে বসে কথা বলছিলাম যে সত্যি সত্যি আমাদের ছেলে মেয়েদের নানা রকম পরীক্ষা, নানা রকম কাজ, টিউশন ইত্যাদি সব আছে। আমরা সাধারণত যেটা করি, প্রথমটি হচ্ছে যে ছাত্রীটি বা ছাত্রটি আসে তাকে দায়ী করি, দ্বিতীয়ত অভিভাবককে দায়ী করি যে আপনারা যথেষ্ট সময় ওদের জন্য দিচ্ছেন না, হবে কি করে, নাচ হবে কি করে, ছবি আঁকা কি করে হবে। কিন্তু আপনারা চিন্তা করুন তো, যে ছেলে মেয়েদের বাবা মা বড় করছেন, তারা যে চিন্তা থেকে করছেন যে মেয়েটি যেন দাঁড়াতে পারে বা ছেলেটি যেন দাঁড়াতে পারে, আমাদের সমাজে শিল্পীদের আশ্রয় দেবার জন্য কোনো জায়গা নেই। ভাবো না, পড়াশোনা করছি, যেটা সেটা বুঝতে পেরেছি আমি। তুমি অঙ্কে কাঁচা, ফলে তোমার সায়েন্সের দিকে খুব কিছু চান্স একটু কম আছে। তাহলে কি হবে রে? আমি একটা অন্য প্রশ্ন করি। আমি বলছি যে এরকম একটা চাকরির কথা ভাবা যায় না, যে চাকরিটা নাচের চাকরি। কিরকম বলতো, কি চাকরি হয় নাচের চাকরি বল? আমি বলবো
আমি হেল্প করবো? হ্যাঁ, সব স্কুলে একজন ডান্স টিচার থাকে, তোমার স্কুলেও আছে, আছে তো? তাহলে সে তো মাইনে পায়, সেই টিচার, এটা হতে পারে। তারপর সেখান থেকে বড় হয়ে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির মতন ইউনিভার্সিটি আছে যেখানে নাচ শেখানো হয়, সেখানে হতে পারে। এই সুদর্শন ওর বিশাল ডান্স ইনস্টিটিউট আছে। তুমি নিজের নাচটাকে যদি এরকম একটা এক্সেলেন্ট পর্যায়ে নিয়ে যেতে পারো যেখানে কি তুমি নিজে খুব ভালো নাচো, তখন সুদর্শন হয়তো ওখানে তোমাকে ট্রেন করার জন্য রাখলো, তাতেও তুমি মাইনে পাবে। এরকম একটা প্রফেশন কি বেটার অন্য চাকরির থেকে? মনে হয় জীবনে হয়তো একটু অভিনয় করলাম না, কেন করলাম না, কিন্তু এই যে জিনিসগুলো একটা সময় মনে হয় প্রতিটা এন্ডেই কিন্তু একটা করে মানুষের ভেতরে ওই অংশটা, ওই প্রদীপটা, ওটা জ্বলতে থাকা ভালো, ওই জ্বলতে থাকা ভালো। এই যে আমরা একটা শিবাশিদার এই যে কথাগুলো শুনলাম, সেটা কিন্তু ওই সময় জ্বলে থাকা যে প্রদীপটা ওটা নেবেনি, ওইটা ভেতরে ভেতরে জ্বলছে বলেই লোকটা ওই কথাটা বলছে। আবার এটাও বলছে যে যাকে, হ্যাঁ, আমি তো ওটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাইনি, আমি তো ওটার মধ্যেই আছি। মানে সেই গানভঙ্গের সেই লাইনটার মতো যে একজন গাবে ছাড়িয়া গলা, আরেকজন গাবে মনে। ফলে দুটো সাইডই প্রয়োজন। হ্যাঁ, হয়তো এই অংশের লোকটা আমরা রয়েছি, যে এই অংশটা রয়েছে বলেই তো কাগজের মধ্যে করে সামান্য সহজ করে, এই যে বিবেকানন্দ যেটা বলতেন যে আমার গুরুর কথাগুলো অনেক অনেক কিছু আরো দূরে ছড়িয়ে দিতে চাই, কথাগুলো আমার কথা নয়, কথাগুলো শ্রীরামকৃষ্ণের কথা, কিন্তু কথাগুলো তো জানাতেও হবে মানুষকে। হ্যাঁ, উনি তো শিকাগোতে গিয়েও সেই রকম কথাই বলেছিলেন যে কথাগুলো তো মানুষকে জানাতে হবে। অর্থাৎ কিনা পরের জেনারেশনের মানুষের একটা অংশ থাকাও প্রয়োজন যারা শিল্পীর ওই কথাগুলো পৌঁছে দেবেন মানুষের কাছে। তো সেই কাজটা হয়তো আমি করছি, কিছুটা শিবাশিসদা করছে। এইটার মধ্য দিয়ে অন্তত শিল্পীর যে আবেগ সেইটা মানুষের কাছে পৌঁছে যায়। একটা মানুষ যেন কখনো এরকম না মন মরা হয়ে পারে যে আমি বোধহয় পৃথিবীতে এরকম ভাবছি যে নাটক করতে চাইছি, পকেটে পয়সা নেই, বা হয়তো সৌমেন ভাবলো যে দেখেছো মানে একটা ছবি নিয়েই থাকবো ভাবলাম, সঙ্গে আমাকে একটা অন্য ব্যবসাও করতে হয়। এই আফসোসটা কেটে যায় যখন আরেকটা মানুষের ওই লড়াইগুলোর কথা জানতে পারি আমরা। Krishna
Oh
শর্মা ওদিকে আর নন গোলেমালে ফাঁক তালে পালিয়েছি কেমন লাঠালাঠি কাটা কাটি ভাবতে লাগে দাঁত কাপাটি তাই মনটা রেখে প্রাণটা নিয়ে সঙ্গেছি কেমন আহা সঙ্গেছি কেমন আসুক তারা আসুক আগে দুনি নেব ভাগে শ্যামতামিতে আমার কাছে দেখবো কেমন আহা দেখবো কেমন এখন করব কি বল এখন করব কি বল ও রাজা হাজির রয়েছে দল বল রাজা করব কি বল এখন করব কি বল শোন তোরা তবে শোন অমানি সাজিকে পূজা দেব কালীকে অমানি সাজিকে পূজা দেব কালীকে তোরা করে যা তবে সবে মিলি যা তোরা বলি নিয়ে আয় পথ খুলেছিস সত্যি বটে সিধে রাস্তা দেখতে চাস এমন জায়গায় পাঠিয়ে দেব সুখে থাকবি 12 মাস কেমন হে ভাই কেমন শেখাই মন্দ নহে বড় একদিন না একদিন সবাই শেখায় হব জড় আয় সাথে আয় রাস্তা তোরে দেখিয়ে দিকে তবে আর তাহলে রাস্তা ভুলে করতে নাহি হবে আয় বিমান রয়েছে কৃষিদাস মামা সুমিত পেয়া যা করায় নিয়ে আয় বিমান লোলো জিহ্বার
শ্রীমতী মল্লিকা ভট্টাচার্য মহাশয়া এবং সৃজক চ্যাটার্জি। শ্রদ্ধেয় অজিত কুমার ভট্টাচার্য, যার স্মৃতিতে এই পুরস্কার, তার স্ত্রী শ্রীমতী মল্লিকা ভট্টাচার্য এবং নাতি, দৌহিত্র বলা যায় আরো বিশেষভাবে, সৃজক এবং যোগ্য সৃজক চ্যাটার্জি। ভীষণভাবে সম্মানিত বোধ করছি। সকলের মাঝখানে দাঁড়িয়ে এটুকু পাওয়া একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। আমি ছন্দে ছন্দের সকল মানুষকে, যারা উদ্যোক্তা, শুধু তাদের কথা বলবো না, মানে উদ্যোক্তা কিন্তু আসলে একজন, দুজন, পাঁচজন হন না, আপনারা সকলে মিলে উদ্যোক্তা। ছন্দে ছন্দে এই নামটা আমি সুমিতাকে ভীষণভাবে প্রশংসা করবো যে কীভাবে এসেছে আমি জানি না, কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই আমার একদম বন্ধু কবি বলবো, আমাদের প্রত্যেকের মধ্যে সমস্ত কিছুর মধ্যে, সোলার সিস্টেম থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে কিন্তু ছন্দ ছাড়া কিছু। কিন্তু পড়াশোনার পাশাপাশি যদি মিউজিক নিয়ে থাকুন তাহলে চ্যালেঞ্জ থাকলেও তাদের পড়াশোনা সে সেকেন্ড থেকে ফার্স্ট নয়, আরও অনেক বড় কিছু হতে পারে। এটা আমি বিলিভ করি, ছোটবেলায়, কারণ আমি মিউজিক থেরাপি যেহেতু ক্লাস করাই বা চাইল্ড এডুকেশন নিয়ে আমি রিসার্চ করছি, এটা বিশ্বাস করুন। এটার নাম হচ্ছে চতুরম, মানে 4 প্রকারের অনুবানি দিয়ে এটা তৈরি করা হয়েছে। এটা খুব রেয়ার কম্পিটিশন। নাচ, তারানা, তবলা, পাকওয়াজ, এই 4টে সমন্বয়ে এটা তৈরি। শুরু করছি। না কেটে তা কেটে থু কেটে তার দে তার দাঁড়ি নে দা কানা না না দেরি না তাদের দিক তাদের না দের তা দুম কেটে দের তাম থে তা থে ঘেন তারা দিগ 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 থে তা থে কেটে দুম কেটে তা কেটে তা কাটুঙ্গা তা ধা কেটে দুম কেটে ধা কেটে দুম কেটে ধা কেটে দুম কেটে ধা কেটে দুম কেটে তা কেটে তা কাটুঙ্গা তা কেটে ধা কেটে দুম কেটে ধা केटते दुम केटते धा केटते दुम केटते धा केटते दुम केटते केटते खा केटता काचुंगा ताके धा केटते दुम केटते धा केटते दुम केटते धा केटते दुम केटते धा। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ। ছন্দে ছন্দের সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, ওদের সাথে আছি। আমাদের একটা পারিবারিক সম্পর্ক, একটা খুব ভালো কথা আমাদের বুঝতে দিয়ে গেল যে ওই ত্রিফলা খেলাটা, যেটা আমরা যুব ভারত আমাদের নিউ কলোনিতে আমরা একটা মুখিয়ে থাকতাম ওই খেলাটা দেখার জন্য, যে দাদা কখন আসবে। শেষ খেলাটা আমাদের যুব ভারতে ওটাই থাকতো এবং ওটা দেখার জন্য মানে তাকে আমরা জীবনে মানে বলতে পারবো না, মানে যতদিন উনি আমাদের মনে প্রাণে আছেন ততদিন উনি বেঁচে থাকবেন। আর আমি এই থিয়েটারের কাজ তো শুরু করেছি 80 সাল থেকে। আমি প্রথমে আমার শিক্ষাগুলি হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমর ঘোষ, তারপর আমি কাজ করেছি তপস্যে, জয়সেন, আমি অনেক রবীন্দ্রপ্রসাদ সেনগুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, বিভিন্ন গুরুজনের কাছে কাজ শিখেছি এবং যতদিন বাঁচবো এই থিয়েটারের সঙ্গে কাজ করে যাব এবং আরও কাজ করবো।
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যার অধিনায়কত্ব দেশের আপামর মানুষকে উজ্জীবিত করেছিল, তিনি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। বাবা জানকীনাথ ও মা প্রভাবতী দেবীর ছত্রছায়ায় শৈশব থেকে উদার ও উন্নত পারিবারিক শিক্ষা সুভাষচন্দ্রকে দেশের প্রতি গভীর মমত্ববোধে জাগ্রত করে তুলেছিল। তারই ফলশ্রুতি স্বরূপ এক সময় সংসার ত্যাগের বাসনা সত্ত্বেও স্বামী বিবেকানন্দের কর্মযোগ পাঠে প্রভাবিত হয়ে দেশের কাজেই আত্মনিয়োগ করেছিলেন সুভাষচন্দ্র। তোমাদের
गाता रहे मेरा दिल, तू ही मेरी मंजिल है। कहीं बीते ना ये रातें, कहीं बीते ना ये दिन, कहीं बीते ना ये रातें, कहीं बीते ना ये दिन। बहुत भोला